ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয়, যুক্তরাষ্ট্রের মুখে কঠিন থাপ্পড়, বললেন খামেনি। আমেরিকাকে নতুন করে কি হুঁশিয়ারি দিলেন তিনি? ইরানের পরমাণু স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি নিয়ে খোদ ট্রাম্প প্রশাসনের ভেতরেই মতবিরোধ, কি আড়াল করতে চাইছে আমেরিকা? 20 মাসে মধ্যপ্রাচ্যের 5টি দেশে 35,000 হামলা চালিয়েছে ইসরায়েল, মদদ দিচ্ছে আমেরিকা। নেতানিয়াহুর পরবর্তী টার্গেট কারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুদ্ধবিরতির পর এবার নতুন করে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের উপর আবারও হামলা হলে চড়া মূল্য দিতে হবে আমেরিকাকে, ধ্বংস করা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে ইরান জয় আমেরিকার মুখে কঠিন চর হিসাবে উল্লেখ করেন খামেনি। দাবি করেন, আমেরিকা হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তবে খামেনির এমন দাবি নাকচ করে ইরানের উপর মার্কিন হামলাকে ঐতিহাসিকভাবে সফল হিসাবে উল্লেখ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। কার দাবি সত্যি? রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতির পরে প্রথম প্রকাশ্যে এসেই আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কোথায় আছেন তিনি এমন গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সাফ জানিয়ে দেন, ইরানের উপর আবার যদি হামলা হয় তাহলে চড়া মূল্য দিতে হবে আমেরিকাকে, ধ্বংস করা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে ইরানের জয় আমেরিকার মুখে কঠিন চর হিসেবে উল্লেখ করেন খামেনি। ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কড়া চর মেরেছে। ইরান এই অঞ্চলে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ করে এবং ক্ষতি সাধন করেছে। আমেরিকানরা এই ঘটনাটিকে ছোট করে দেখার চেষ্টা করছিল, বলছিল কিছুই ঘটেনি, অথচ বাস্তবে উল্লেখযোগ্য কিছু ঘটেছে। ভবিষ্যতে যদি ইরানের উপর হামলা আসে তাহলে শত্রুদের চড়া মূল্য দিতে হবে। তাই ইরান যখনই প্রয়োজন মনে করবে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালাবে। এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের কিছুই অর্জন হয়নি বলে মন্তব্য করেন তিনি। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এই সংঘাতে ইরানের জনগণ তাদের ঐক্য দেখিয়েছে, বিশ্বকে জানিয়েছে ইরানের জনগণের কণ্ঠস্বর এক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণে যে আহ্বান জানিয়েছিলেন তাকে অপমানজনক বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। জানান, আত্মসমর্পণ শব্দটি ইরানের শব্দ ভাণ্ডারে নেই। মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত বলে আখ্যা দেন ইরানের সর্বোচ্চ নেতা। বলেন, আমেরিকা হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তবে খামেনির এমন দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যের কিছুক্ষণ পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাল্টা দাবি করেন, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন হামলার আগে ইরান তার ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য জানা নেই বলেও জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। I'm not aware of any intelligence that I've reviewed that says things were not where they were supposed to be. ইরানের ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার খবরটি গুজব বলে নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। ইরান ও যুক্তরাষ্ট্রের এমন পাল্টাপাল্টি দাবি আর খোদ আমেরিকার গোয়েন্দাদের সাথে ট্রাম্প সরকারের মতবিরোধে ধোঁয়াশা তৈরি হয়েছে। আসলে আমেরিকার হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে নজিরবিহীন বিমান হামলার পর দম্ভ আর কৃতিত্ব নেওয়া তো দূরের কথা, উল্টো অস্বস্তিতে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে নানা যুক্তিতে বোঝাতে হচ্ছে মার্কিন বিমান হামলা ব্যর্থ হয়নি, ক্ষতি করা গেছে ইরানের পরমাণু কেন্দ্রের। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন সন্দেহ আরও উস্কে দেয় খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শুধু নন, এ বিষয়ে ব্যাখ্যা দিচ্ছেন গোয়েন্দা সংস্থা CIA আর প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা। চোখে পড়ার মতো এই তোড়জোড়ে প্রশ্ন উঠেছে, থলের বেড়াল কি বের হয়ে যাচ্ছে? কি আড়াল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রায় 10 দিনের মাথায় গত 22 জুন সংঘাতের সমীকরণ পাল্টে দেয় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ। ইরানের ফোর্দো সহ 3টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনীর নজিরবিহীন হামলার পর থেকেই ক্ষয়ক্ষতি আর উদ্দেশ্য নিয়ে নানা গুঞ্জনে ডালপালা মেলে সন্দেহ। এতে আরও বাড়তি মাত্রা যোগ করে ফাঁস হওয়া পেন্টাগনের গোয়েন্দা নথি। ওই প্রাথমিক মূল্যায়নে উঠে আসে ইরানের পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি না হওয়ার বিষয়টি, যা তোলপাড় ফেলে দেয় খোদ মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনে। এমন অবস্থায় মাথাচাড়া দিয়ে ওঠা গুঞ্জন ধামাচাপা দিতে কথা বলতে শুরু করেছেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। নিশ্চিত করতে চাচ্ছেন ইরানের ক্ষয়ক্ষতি ব্যাপক। পরমাণু কেন্দ্রের ক্ষতি সাধন নিশ্চিত করতে কেন এই তোড়জোড়? ব্যক্তিবিশেষে ইরানের লোক দেখানো হামলায় ক্ষয়ক্ষতি নিশ্চিত করতে না পারলে কি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দম্ভ লজ্জায় পড়বে? ফাটল দেখা দেবে কি স্বার্থ আর প্রলোভনের জালে গড়ে তোলা ইরান বিরোধী আন্তর্জাতিক জোট? পেন্টাগনের আলোচিত নথি ফাঁস নিয়ে তোলপাড়ের পরদিনই সম্পূর্ণ বিপরীত তথ্য উপস্থাপন করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ। এক্স হ্যান্ডেলে দাবি করেছেন বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার গুরুতর ক্ষতি করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি বিবৃতির অনুলিপিও এক্স হ্যান্ডেলে যুক্ত করে দিয়েছেন তিনি, যেখানে তিনি দাবি করেছেন ওই হামলার ফলস্বরূপ ইরানের পারমাণবিক কর্মসূচি বছরের পর বছর পিছিয়ে গেছে। একই ধরনের বক্তব্য দিয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডো। সামরিক জোট ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে নেদারল্যান্ডসের হেগ থেকে ওয়াশিংটনে ফিরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কি এ বিষয়ে আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেছেন। মার্কিন জনগণ আর ইসরায়েলের মতো পরম মিত্রদের আশ্বস্ত করতে সামাজিক মাধ্যমে দাবি করেছেন ইরানের পরমাণু কর্মসূচিকে নিশ্চিহ্ন করে দিয়েছে মার্কিন হামলা, যা ইসরায়েলের পারমাণবিক শক্তি কমিশনের বক্তব্যের হুবহু। মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধেও মিথ্যাচার আর ভুল ব্যাখ্যা উপস্থাপনের অভিযোগ তুলে বিষোদ্গার করেছেন ট্রাম্প। এর ধারাবাহিকতায় জরুরি সংবাদ সম্মেলন করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইরানের পরমাণু কেন্দ্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝাতে হামলার বিস্তারিত প্রক্রিয়া ব্যাখ্যা করেন জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যান কেইন। ক্ষয়ক্ষতির দাবি আরও বিশ্বাসযোগ্য করতে দেশের গোয়েন্দা আর নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যের পাশাপাশি ইসরায়েল, জাতিসংঘ আর আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের ভাষ্য পড়ে শোনানো হয়। গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাটি প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্য খাটো করার অপচেষ্টা। অভিযানের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করে মার্কিন জনগণকে বিভ্রান্ত করতে অর্ধসত্য আর খণ্ডিত তথ্য ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়েছে। খুব চতুরতার সাথে অসম্পূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে এই অভিযানে অংশ নেওয়া সাহসী পাইলটদের দক্ষতার অবমাননা করা হয়েছে। আপনারা কি জানেন কতটা কঠিন B-2 বোমার বিমান চালানো? কতটা কঠিন ছিল এই অভিযান? পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যেও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের রেশ পাওয়া যাচ্ছে। অথচ হামলার পর জোরে সোরে দাবি করা হয়েছিল হামলায় অক্ষত আছে পারমাণবিক প্রকল্পের উপকরণ। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতেও সারি সারি ট্রাকে বোঝাই করে পারমাণবিক উপকরণ সরানোর প্রমাণ দেখেছে বিশ্ব। হুট করে পারমাণবিক কর্মসূচির নাজুক অবস্থা প্রতিষ্ঠিত করতে কেন এত তোড়জোড়? প্রশ্ন উঠছে, আগাম কোনো হুমকি আঁচ করে বাস্তব অবস্থা লুকাতে চাইছে কি তেহরান? আর লজ্জা ঢাকতে একই বক্তব্য প্রতিষ্ঠিত করতে চাইছে কি ওয়াশিংটন? উদ্দেশ্য ভিন্ন হলেও অন্তত তথ্য ধামাচাপা দিতে এই বিষয়ে প্রাচ্য আর পশ্চিমের কৌশল যে একই তার সময়ই বলে দেবে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গেল 20 মাসে মধ্যপ্রাচ্যের 5টি স্বাধীন দেশে 35,000-এর বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে তেহরান নৃশংস আগ্রাসন চালিয়ে একের পর এক রাষ্ট্র গড়িয়ে দিচ্ছে নেতানিয়াহুর বাহিনী। আর এসবে সরাসরি অস্ত্র, গোয়েন্দা তথ্য ও কূটনৈতিক আশ্রয় দিচ্ছে আমেরিকা। ইরানে হামলা, ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্রে বোমাবর্ষণ, সবকিছুর পেছনে আছে আমেরিকার হাত। আঞ্চলিক সংঘাত উস্কে রেখে কি হাসিল করতে চায় ওয়াশিংটন তেল আবিব জোট? নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেই কি হামলা চালাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? নতুন এক সামরিক সাম্রাজ্য কায়েমের পথেই কি হাঁটছে ইসরায়েল? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের 5টি স্বাধীন দেশের উপর 35,000 বার সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। গত 20 মাসে নেতানিয়াহুর দখলদার বাহিনী আঘাত হেনেছে গাজা ও পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানে। সুপরিকল্পিত আগ্রাসনের জঘন্য খেলায় ইসরায়েল একা নয়। তাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক যুদ্ধবিমান, মিলিটারি ড্রোন, রাডার সহ সবকিছুই দিয়েছে আমেরিকা। শুধু অস্ত্র সরবরাহ করেই থামেনি ওয়াশিংটন। মার্কিন গোয়েন্দা তথ্য, কূটনৈতিক নিরাপত্তা ও জাতি
জাতিসংঘে ভেটোর মাধ্যমে ইসরায়েলকে মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালানোর টিকিট দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। অঘোষিত ছায়াযুদ্ধকে হাতিয়ার বানিয়ে উগ্রপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কি পাল্টে দিচ্ছেন গোটা অঞ্চলের মানচিত্র? আন্তর্জাতিক গবেষণা সংস্থা একলেডের এক বিশ্লেষণে উঠে এসেছে 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 13 জুন পর্যন্ত ফিলিস্তিন ভূখণ্ডে 18,000 বারের বেশি আক্রমণ চালিয়েছে ইসরায়েল। লেবাননে 15,000, সিরিয়ায় 600, ইরানে 58 ও 39 বার হামলার শিকার হয় ইয়েমেন। এসব আক্রমণে যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, রিমোট এক্সপ্লোসিভ সবই ব্যবহার করেছে ইসরায়েল। গাজায় দিনের পর দিন নিষিদ্ধ ফসফরাস বোমাবর্ষণ ও অবরোধ, পশ্চিম তীরে বোলডোজার ও শুট টু কিল, সিরিয়ায় সামরিক কাঠামো গুড়িয়ে দেয়া এবং ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করে বিমান হামলা রাষ্ট্রগুলোকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগই ছাড়েনি ইসরায়েল। ইরানে সাম্প্রতিক হামলা কিংবা ইয়েমেনে মার্কিন যুদ্ধবিমানের আচমকা বোমাবর্ষণ, নানা স্থানে যৌথ অপারেশন চালিয়েছে ইসরায়েল, আমেরিকা। মধ্যপ্রাচ্যের 5টি দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই সামরিক আগ্রাসন চালাচ্ছে ওয়াশিংটন তেল আবিব জোট। গত 13 জুন বিনা উস্কানিতে সরাসরি ইরানের উপর বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। আক্রমণের লক্ষ্যবস্তু ছিল ইসলামী প্রজাতন্ত্রের রকেট কেন্দ্র, অস্ত্রের গুদাম ও সামরিক ঘাঁটি। অন্যদিকে গাজায় 600 দিনের বেশি সময় ধরে চলছে অবিরাম হত্যা ও ধ্বংস। পশ্চিম তীরে জেনিন, তুলকারেম, নূর শামস এই নামগুলো এখন আর শরণার্থী ক্যাম্প নয়, সেগুলো হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর শিকারের লক্ষ্যবস্তু। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ইসরায়েল চালিয়েছে 11,000-এর বেশি আক্রমণ, যেগুলোর বেশিরভাগ ছিল একতরফা। দেশটির রাজধানী বৈরুত পর্যন্ত ছড়িয়েছে এই যুদ্ধের আগুন। আসাদ সরকারের পতনের পর আরেক প্রতিবেশী সিরিয়া এখন একটি দুর্বল রাষ্ট্র। সেই সুযোগে গত 6 মাসে সেখানে 200-র বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ধ্বংস করে দিয়েছে দেশটির বিমান ঘাঁটি, অস্ত্রাগার ও রাডার সিস্টেম। আরেক দেশ ইয়েমেনে বিদ্রোহী দমনের নামে নেতানিয়াহুর বাহিনী ধ্বংস করেছে সানা বিমানবন্দর, হুদাইদাহ বন্দর ও গুরুত্বপূর্ণ সব পাওয়ার স্টেশন। গাজার পাশে থাকার প্রতিশোধ নিতেই ইয়েমেনের মাটিতে চালানো হয়েছে এসব হামলা। কোনোরকম আনুষ্ঠানিক যুদ্ধ ছাড়াই স্বাধীন 5টি দেশের মাটিতে ইসরায়েলের তাণ্ডবে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ নাগরিক হারিয়েছে নিজেদের ঘরবাড়ি ও সহায় সম্বল। মধ্যপ্রাচ্য জুড়ে চালানো ছায়াযুদ্ধে ইসরায়েল নির্ভর করছে মার্কিন প্রযুক্তি ও সমর্থনের উপর। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে বেনিয়ামিন নেতানিয়াহু পরিণত হয়েছেন এক বেপরোয়া দানবে। বছরে $4 বিলিয়ন বেশি সামরিক অনুদান দিয়ে পেছন থেকে তাকে নাচাচ্ছে আমেরিকা। ইসরায়েলের সামরিক সাম্রাজ্য বিস্তারের পরিকল্পিত এমন বিধ্বংসী ষড়যন্ত্র অচিরেই না থামালে বিশ্বের নানা প্রান্তে ছড়াতে পারে যুদ্ধের আগুন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমেরিকা নিয়ন্ত্রণ করছে না ইসরায়েলকে, বরং ইসরায়েলি নিয়ন্ত্রণ করছে আমেরিকাকে। আর এমন মন্তব্য খোদ মার্কিন নাগরিকদের। সাবেক এক ন্যাটো কর্মকর্তা জানান, ইসরায়েলের প্রেসক্রিপশন অনুযায়ী মধ্যপ্রাচ্যে 7টি যুদ্ধের পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র, যার মধ্যে 6টি এরই মধ্যে শেষ হয়ে গেছে। শেষ টার্গেট এবার ইরান। তবে কি ইসরায়েলের হাতের কাঠের পুতুল হিসেবে কাজ করে যাচ্ছে আমেরিকা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। আমেরিকা ইসরায়েলের নয়, উল্টো ইসরায়েলি আমেরিকার প্রভু। বিশ্ব রাজনীতির অঙ্গনে একটি বহুল আলোচিত তত্ত্ব ও ধারণা হলো এটি। এই ধারণাটি বহু দশক ধরে প্রচলিত এবং একে ঘিরে নানান ইতিহাস, ঘটনা, কূটনৈতিক সম্পর্ক এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বহু গুরুত্বপূর্ণ মার্কিন নাগরিকও এই ধারণার পক্ষে মত দিয়েছেন। সাবেক এক নেটো কর্মকর্তা দাবি করেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হুকুমেই 7টি যুদ্ধের পরিকল্পনা করে আমেরিকা, যার 6টি ইতোমধ্যে শেষ হয়েছে এবং সবশেষ টার্গেট ইরান। আবার এটিকে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর হিসেবেও আখ্যায়িত করেছেন অনেকে। কি বলছে সামনে থাকা তথ্যাদি? ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক শুরু থেকেই ঘনিষ্ঠ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার ঠিক পরপরই যুক্তরাষ্ট্র দেশটিকে স্বীকৃতি দেয়। প্রচলিত রয়েছে মাত্র 11 মিনিটের মাথায় আসে স্বীকৃতির এই ঘোষণা। তারপর থেকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, গোয়েন্দা এবং কূটনৈতিক সহযোগিতা গভীর হয়েছে। কিন্তু বহু বিশ্লেষক মনে করেন, এই সম্পর্কটি শুধু সহযোগিতার সীমায় নেই, বরং এতে একতরফা প্রভাব কাজ করে, যেখানে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে থাকে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে একাধিক অধ্যাপক, সাংবাদিক ও সাবেক রাজনৈতিক নেতার বক্তব্য রয়েছে।
2006 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মার্শাইমার ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন ওয়ার্ল্ড একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যার শিরোনাম ছিল দ্য ইসরায়েল লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসি। পরবর্তীতে এটি বই আকারেও প্রকাশিত হয়। এতে তারা যুক্তি দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক নীতিগুলো অনেকটাই প্রভাবিত হয় ইসরায়েলপন্থী লবির চাপে, যা মার্কিন জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। বিশেষ করে 2003 সালের ইরাক যুদ্ধকে তারা একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করেন। আরও একটি বড় উদাহরণ হল আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, যেটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী লবিগুলোর একটি বলা হয়। এই সংস্থাটি নিয়মিতভাবে মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করে প্রচুর অর্থ ব্যয় করে নির্বাচনী প্রচারণায় এবং নীতি নির্ধারকদের ওপর প্রভাব বিস্তার করে। ওপেন সিক্রেট অর্গানাইজেশনের মতে এই সংস্থাসহ অন্যান্য ইসরায়েলপন্থী প্যাক বা পলিটিক্যাল অ্যাকশন কমিটিগুলো প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় করে মার্কিন রাজনীতিতে। সাবেক মার্কিন কংগ্রেস সদস্য সিনথিয়া ম্যাককিনি 2009 সালে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন যে কংগ্রেসে পুনর্নির্বাচন করতে চাইলে ইসরায়েলপন্থী লবির কাছ থেকে অনুমোদন ও অর্থ সহায়তা পাওয়া একটি অপরিহার্য বিষয়। এই প্রভাবের আরেকটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত দিক উঠে আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 7টি যুদ্ধের রূপরেখা বিষয়ক তথ্যে। 2007 সালে প্রাক্তন নেটো কর্মকর্তা ও মার্কিন সেনাবাহিনীর জেনারেল ওয়েসলি ক্লার্ক একটি সাক্ষাৎকারে বলেন, 2001 সালের সেপ্টেম্বর মাসের কিছুদিন পর তিনি পেন্টাগনে গিয়ে জানতে পারেন যুক্তরাষ্ট্র ইরাক, সিরিয়া, লেবানন, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইরানের বিরুদ্ধে 7টি যুদ্ধের পরিকল্পনা করেছে। ক্লার্কের মতে এই পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়। সাক্ষাৎকারটি ডেমোক্রেসি নাওয়ে 2007 সালে মার্চ মাসে প্রকাশিত হয় এবং এখনও অনলাইনে পাওয়া যায়। ক্লার্কের এই বক্তব্যকে ঘিরে অনেকেই বলেন নেতানিয়াহু বা ইসরায়েলি নিরাপত্তা উপদেষ্টাদের পক্ষ থেকেই এই যুদ্ধ পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল। আলোচিত ধারণাটি অনেক সময় অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষের অভিযোগের মুখে পড়েছে। বহু মিডিয়া ও বিশ্লেষক এর পেছনে বিদ্বেষমূলক উদ্দেশ্য খোঁজেন। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার এ ধরনের ধারণাকে ষড়যন্ত্র তত্ত্ব ও ঝুঁকিপূর্ণ আখ্যা দেওয়া হয়েছে। 2021 সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেন, আমরা ইসরায়েলের পাশে আছি কারণ এটা আমাদের জাতীয় স্বার্থ, আমরা কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি না। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে প্রায় $4 বিলিয়ন সামরিক সহায়তা দেয়? কেন জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাবগুলোর বিরুদ্ধে বারবার ভেটো দেয়? আর কেনই বা মার্কিন গণমাধ্যমে ফিলিস্তিনের পক্ষের কণ্ঠ শোনা যায় না? এসব প্রশ্নগুলো ওই বিতর্কিত তত্ত্বকে পুনর্জীবিত করে রাখে। বর্তমান সময়ে চলমান বিভিন্ন ইস্যুর উপর ভিত্তি করে এই তত্ত্বকে নিছক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকদের অনেকে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। বিল অনুযায়ী এখন থেকে IAEA এর পরিদর্শকরা শুধু ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি পেলেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। 1957 সালে একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা হিসেবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA, যার উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা। 1958 সালে পশ্চিমাপন্থী পাহলভি শাসনের অধীনে এই সংস্থায় যোগ দেয় ইরান। Normal uranium and fissionable materials to an international atomic energy agency. ইরান IAEA এর গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হলেও পরবর্তীতে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক তৈরি হয়। সময়ের সাথে সাথে দুই পক্ষের দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর ইরানকে সহযোগিতা শুরু করতে আহ্বান জানায় IAEA, কিন্তু সহযোগিতা তো দূরে থাক, এবার IAEA এর সাথে সম্পর্ক ছিন্নের পথে আগাচ্ছে ইরান। 25শে জুন IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। বিল অনুযায়ী এখন থেকে IAEA এর পরিদর্শকরা শুধু ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি পেলেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। দেশটির রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নূর নিউজের বরাতে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
নতুন এই বিলের প্রসঙ্গে বক্তব্য রাখেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তার মতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ইস্যুতে আইএই এর নীরবতা সংস্থাটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। আইএইএ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে কোনো নিন্দা জানায়নি। তারা তাদের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা নিলামে তুলেছে। ফলে যতক্ষণ পর্যন্ত আমাদের স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ তাদের সঙ্গে সহযোগিতা স্থগিত থাকবে। আমাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এখন আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। আইএইএ একটি বৈশ্বিক নিরাপত্তা সংস্থা হলেও ইরান এটিকে পশ্চিমা আধিপত্যের প্রতীক মনে করে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে আইএইএ পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের চাপে কাজ করে। ইরানে আইএইএ এর পরিদর্শন রিপোর্ট প্রায়ই পশ্চিমা মিডিয়ায় ফাঁস হয়ে যায়, যা তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে মনে করা হয়। এদিকে আইএই এর সাথে সহযোগিতা স্থগিতের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকেও ইরানের বের হওয়ার আশঙ্কা বাড়ছে। 1968 সালে ইরান এই চুক্তিতে স্বাক্ষর করলেও একাধিকবার এই চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে দেশটি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সেই হুমকি বাস্তবে রূপ নিতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তবে এই বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছেন আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি। তার মতে ইরান এনপিটি চুক্তি থেকে বের হয়ে গেলে তা বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারে এবং এনপিটির কাঠামোতে তা গুরুতর ক্ষত তৈরি করতে পারে। এর আগে 2003 সালে একমাত্র দেশ হিসেবে এনপিটি চুক্তি থেকে বেরিয়ে ইতিহাস সৃষ্টি করে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এরপর 2005 সালে উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তার পরের বছর উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়। ফলে এনপিটি চুক্তি থেকে বের হয়ে ইরানও উত্তর কোরিয়ার পথে হাঁটবে কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মক্কায় হিজরি নতুন বছর উপলক্ষে পবিত্র কাবা শরীফে নতুন গিলাফ পড়ানো হয়েছে। প্রতি বছরই ইসলামী বছরের শুরুতে গিলাফ পরিবর্তনের একটি বিশেষ আয়োজন করা হয়ে থাকে। কাবার এই গিলাফে অত্যন্ত নিখুঁতভাবে সূচিকর্ম দ্বারা ফুটিয়ে তোলা হয় পবিত্র কোরআনের আয়াত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি বছরের মতো এবারও হিজরি নতুন বছরকে ঘিরে কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। সৌদি আরবের মক্কায় পয়লা মুহররম কাবার গায়ে নতুন গিলাফ পরানো হয়। এই গিলাফটি তৈরি করা হয় রেশম ও তুলা দিয়ে এবং তাতে সুশোভিত থাকে কোরআনের আয়াত। ইসলামী নতুন বছরের চাঁদ দেখার সময় এই গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিকতা পালন করা হয়। এই পবিত্র স্থাপনা নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। বাবা ও ছেলের আন্তরিক আবেগের জায়গা এই পবিত্র কাবাঘর, যেখানে প্রতি বছর মুসলিমরা হজের জন্য যাত্রা করেন। সময়ের পরিক্রমায় পবিত্র কাবা বহুবার সংস্কার করা হয়েছে। মক্কা শহরের উম্মুদ জুদ নামক এলাকায় একটি বিশেষ কারখানায় কাবা শরীফের গিলাফের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ তৈরি করা হয়। গিলাফ তৈরির কাজে ব্যবহৃত হয় 120 কেজি সোনার সুতা, 700 কেজি রেশম সুতা এবং 25 কেজি রূপার সুতা। প্রায় 11 মাস সময় নিয়ে নিখুঁত কারুকার্যে নতুন গিলাফটি তৈরি করা হয়েছে। গিলাফ তৈরির প্রক্রিয়াটি মোট 60টি ধাপে সম্পন্ন হয়। প্রথমে পানি পরিশোধন করা হয়, তারপর রেশম পরিষ্কার করা হয়, এরপর কালো রঙে রঞ্জন করা ও বয়নের কাজ শুরু হয়। তারপর তৈরি করা হয় কোরআনের আয়াতের জ্যামিতিক নকশা এবং পরে স্বর্ণ রূপার সুতার সূচিকর্মের চূড়ান্ত সংযোজন করা হয়। সবশেষে করা হয় পরীক্ষা নিরীক্ষা। এই গিলাফটি 700টি সূক্ষ্মভাবে বোনা রেশমের টুকরো নিয়ে গঠিত। এতে 68টি কোরআনের আয়াত খোদাই করা হয়েছে। আয়াতগুলো রূপার সুতা এবং 24 ক্যারেট সোনার মোড়কে মোড়ানো সুতা দ্বারা তৈরি করা হয়েছে। নতুন গিলাফটির মোট ওজন প্রায় 1415 কেজি। বিশেষভাবে তৈরি গিলাফে প্রতি মিটারে 10টি ধাপে মোট 9900টি সুতা বসানো হয়। গিলাফের বাইরের কালো কাপড়ের ওপর স্বর্ণালঙ্কিত রেশমের সুতার সাহায্যে দক্ষ কারিগররা ক্যালিগ্রাফি করেন। এরপর ঝাড়নিক কালি দিয়ে প্রথমে কাপড়ের ওপর হরফের আউটলাইন তৈরি করা হয়। তারপর কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় হরফের ভেতরে মোটা রেশমের লাইন বসানো হয় এবং স্বর্ণের সুতার সাহায্যে বিশেষ কৌশলে হরফগুলোকে উজ্জ্বল ও প্রাণবন্ত করা হয়।
আগের দিন আসরের নামাজের পর পুরানো গিলাফ সরানোর প্রক্রিয়া শুরু হয়। নতুন গিলাফ সৌদি আরবে হিজরি বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা মহররমের প্রথম প্রহরে কাবার গায়ে স্থাপন করা হয়। অতীতে এটি মূলত হজের দিন পরিবর্তন করা হতো, তবে বর্তমানে এটি হিজরি নতুন বছরের প্রথম প্রহরে করা হয়ে থাকে। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।